আসসালামু আলাইকুম। বেঙ্গল ভিউর নিয়মিত অডিও বুকে আপনাকে স্বাগতম। আজকে আমরা পাঠ করব বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের একটি বক্তৃতার পাণ্ডুলিপি, যেটি পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়েছিল। বক্তৃতাটি হলো 1980 সালের মোজাফফর আহমদ চৌধুরীর স্মারক বক্তৃতা। বইটি দুই ভাষায় প্রকাশিত হয়েছিল, বাংলাদেশ স্টেট অব দ্য নেশন এবং বাংলায় বাংলাদেশ জাতির অবস্থা। আজকে আমরা বইটির বাংলা ভার্সনটি পাঠ করব। বইটি পাঠের আগে উক্ত সভায় উপাচার্যের যে ভাষণ ছিল সে ভাষণটি বইটিতে ভূমিকা হিসেবে রয়েছে। সেই ভাষণটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিধায় প্রবন্ধটির পূর্বে ভাষণটি পাঠ করে নিচ্ছি। ভূমিকা: উপাচার্যের ভাষণ। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের দুজন কৃতী শিক্ষকের নামে স্মারক বক্তৃতামালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এদের মধ্যে একজন অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, অন্যজন অধ্যাপক মোকাররম হোসেন খন্দকার। যেসব কৃতী ছাত্র স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকতার ব্রত অঙ্গীকার করেছেন, স্থূল লোভ ও আকর্ষণের ঊর্ধ্বে উঠে আদর্শ শিক্ষকের ভাবমূর্তি স্থাপন করেছেন এবং ছাত্রছাত্রীদের ভালোবেসেছেন, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনেই এই বক্তৃতামালা প্রবর্তনের উদ্দেশ্য। অত্যন্ত আনন্দের বিষয় যে আজ মোজাফফর আহমদ চৌধুরী স্মারক বক্তৃতামালার প্রথম অনুষ্ঠান উদযাপিত হলো। ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মোজাফফর আহমদ চৌধুরী স্মারক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের বিষয়বস্তু ছিল সরকার ও রাজনীতি। ওই সেমিনারে পঠিত প্রবন্ধ ও আলোচনা সমূহের অনুলিপি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে। আমি গভীর আনন্দের সাথে আরও ঘোষণা করছি যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে অচিরেই মোজাফফর আহমদ চৌধুরী স্মারক গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক কমিটি যখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এই বক্তৃতামালার প্রথম বক্তা হিসেবে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে আমন্ত্রণ জানান, তখন আমার আশঙ্কা ছিল অধ্যাপক রাজ্জাকের কাছ থেকে অনুকূল সাড়া পাওয়া যাবে না। কারণ অধ্যাপক রাজ্জাক, আপনারা জানেন, এমন একজন কৃতবিদ্য পণ্ডিত, অধ্যয়নে যার উৎসাহ সার্বক্ষণিক, কিন্তু লেখার ব্যাপারে তার উদাসীনতা অপরিসীম। উপরন্তু ঘরোয়া মজলিসে, ছোট গ্রুপে, অননুকরণীয় নিজস্ব ভঙ্গিতে অনর্গল কথা বলতে তিনি যেমন আগ্রহী, তেমনি লোকের সম্মুখে আনুষ্ঠানিক ভাষণ দিতে তার অনীহা। এজন্যই আমার মনে হয়েছিল যে শেষ পর্যন্ত অধ্যাপক রাজ্জাক হয়তো এই বক্তৃতা দিতে সম্মত হবেন না। কিন্তু তিনি সম্মত হয়েছেন, এবং কেন সম্মত হয়েছেন সে কথা তার বক্তৃতার মুখবন্ধেই উল্লেখ করেছেন। অধ্যাপক চৌধুরী ছিলেন অধ্যাপক রাজ্জাকের একান্ত স্নেহভাজন ছাত্র। ছাত্র মোজাফফর আহমদ তার শিক্ষককে গভীরভাবে শ্রদ্ধা করতেন, আর শিক্ষক রাজ্জাক সাহেব তার এই জ্ঞান পিপাসু ছাত্রকে অকৃপণভাবে ভালোবাসতেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই দুই কৃতী ছাত্র শিক্ষক আজীবন এক মধুর বন্ধনে আবদ্ধ ছিলেন। মোজাফফর আহমদ চৌধুরী স্মারক বক্তৃতামালার প্রথম বক্তা হিসেবে অধ্যাপক আব্দুর রাজ্জাকের উপস্থিতি আমাদের কাছে তাই অনাবিল পরিতৃপ্তি ও আনন্দের বিষয়। স্মারক বক্তৃতামালা প্রতি বছর অনুষ্ঠিত হবে এবং এর সম্পূর্ণ দায়িত্ব বহন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। খ্যাতনামা পণ্ডিত ও গবেষকদের চিন্তাধারার সাথে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচয় স্থাপন এই ধরনের বক্তৃতামালা প্রবর্তনের অপর একটি উদ্দেশ্য। দেশ বিদেশের বিভিন্ন শিক্ষাবিদ ও মনীষীদের ভাষণ জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে নতুন থেকে নতুনতর অভিযাত্রার আমাদেরকে প্ররোচিত ও উৎসাহিত করবে। অধ্যাপক আব্দুর রাজ্জাক আজ তার বক্তৃতার প্রথম অংশ দ্য নেশন, আইডেন্টিটি অ্যান্ড ইকোলজি আপনাদের সম্মুখে পাঠ করেছেন। আগামীকাল তিনি দ্বিতীয় অংশ পাঠ করবেন। আমি নিশ্চিত ইতিমধ্যে আপনারা অনেকেই নানা জিজ্ঞাসায় উচ্চকিত হয়েছেন, অনেক প্রশ্ন জেগেছে আপনাদের মনে। কিন্তু যেহেতু প্রচলিত প্রথা অনুযায়ী স্মারক বক্তৃতামালার অনুষ্ঠানে কোনো আলোচনার অবকাশ নেই, তাই এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তবে এ সম্পর্কে যারা আরও জানতে আগ্রহী, আমি অধ্যাপক রাজ্জাকের অনুমতি নিয়েই বলছি, তার ঘরোয়া অনুষ্ঠানে তার সাথে মিলিত হতে পারেন। অধ্যাপক রাজ্জাকের জ্ঞান ভাণ্ডারের বিস্ময়কর গভীরতা তারা অবশ্যই অনুধাবন করতে পারবেন।
মুজাফফর আহমদ চৌধুরী স্মারক বক্তৃতামালায় ভাষণ দিতে সম্মত হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে অধ্যাপক আব্দুর রাজ্জাককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অতিশয় সুলিখিত ও মননশীল এই নিবন্ধের অনুপ্রেরণায় সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় সমাজে যদি নতুন আলোড়ন জাগে এবং তা থেকে নতুন আলোচনা ও গবেষণার সূত্রপাত হয়, তাহলে স্মারক বক্তৃতামালার উদ্দেশ্য সফল হবে। এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। একটি মূল্যবান প্রবন্ধ পাঠের জন্য অধ্যাপক আব্দুর রাজ্জাককে আবার জানাই আমার আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠান উদ্যোগ গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে অকুণ্ঠ ধন্যবাদ দেই। পরিশেষে মরহুম মুজাফফর আহমদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ফজলুল হালিম চৌধুরী, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। মাননীয় উপাচার্য, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়বৃন্দ, আজকের অনুষ্ঠান আমাদের সকলকে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরীকে স্মরণ করতে সহায়তা করছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ অন্যান্য যারা উদ্যোগ গ্রহণ করে এই বক্তৃতামালা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, তাদের জানাই অশেষ ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যোগ্যতর কোনো বক্তা থাকাই ছিল বাঞ্ছনীয়। আমাদের মাঝেও অনেক যোগ্যতর ব্যক্তি রয়েছেন যারা এই কাজটি আরও দক্ষতার সাথে সম্পন্ন করতে পারতেন। আমার সীমিত জ্ঞান নিয়ে আমি অবশ্য রাজি হয়েছি এ কারণে যে রৌনক জাহান আগেই উল্লেখ করেছেন মুজাফফর আহমদের প্রতি আমার যে ঋণ রয়েছে এর মাধ্যমে তা কিঞ্চিৎ পরিশোধ করার সুযোগ পাব। বিভিন্ন উপাচার্যের মধ্যে খুব সম্ভব সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও মুজাফফর আহমদ চৌধুরীর নিকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঋণ অপরিসীম। সেই কথা মনে রেখেও আমি আজকের অনুষ্ঠানে বক্তৃতা দিতে রাজি হয়েছি। মনে হয় মুজাফফর আহমদকে আমি প্রথম দেখি 1940 সালে। ওই বছরটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অস্তিত্বের 3য় বছর। তিনি তখন ছিলেন স্নাতক পূর্ব পর্যায়ের তরুণ এক শিক্ষার্থী। বিভাগটি ছিল নতুন, আর তখন আমিও ছিলাম একজন তরুণ শিক্ষক। তখনকার দিনে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সংখ্যা ছিল অত্যন্ত অল্প। আমার মনে হয় তার ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা 15 বা 16-র বেশি ছিল না। ফলে তখন কোনো শিক্ষকের পক্ষে তার ছাত্রছাত্রীদের এবং ছাত্রছাত্রীদের পক্ষে তাদের শিক্ষককে চেনা অত্যন্ত সহজ ছিল। তাছাড়া আমরা আদর্শ ছাত্র বলতে যা বুঝি, মুজাফফর আহমদ ছিলেন তেমনি এক ছাত্র। আমার বিশ্বাস বিশ্ববিদ্যালয় প্রবেশের দিন থেকে তিনি তার কাজে ডুবেছিলেন, আর এটা কারো দৃষ্টি এড়ায়নি। 1944 সালে তিনি বিশ্ববিদ্যালয়ের পাঠ সমাপ্ত করেন। তখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ লাভ খুব শক্ত ছিল, ফলে 2-1 বছর তিনি ঢাকার বাইরে ছিলেন। আমিও 1945 সালে বছরের জন্য ঢাকা ত্যাগ করে বিদেশে গমন করি। যখন ফিরে আসি তখন দেখেছি তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। তখন দেখেছি 50 দশকের প্রথম দিকে তিনি বিভাগে 2-3 জন শিক্ষকের কাজ একাই সম্পন্ন করে চলেছেন। সম্ভবত সারা জীবনই তিনি এমনিভাবে কাজ করে গেছেন। ভাষা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হয়ে তিনি 1952 সালে কারারুদ্ধ হন। আমার ধারণা কারাজীবনের অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গিতে বিরাট এক পরিবর্তন এনেছিল। এর পূর্বে তিনি ছিলেন একজন সার্থক শিক্ষক। বছর 2 পর জেল থেকে মুক্তি লাভের পর তার চিন্তা ভাবনায় নতুন এক মাত্রা সংযোজিত হয়। ফলে ক্লাসরুমের বাইরে ও ভেতরে তার শিক্ষকতা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। 1954-55 থেকে 1970-71 সালের মধ্যে তিনি মূলত শিক্ষকতায় ব্রতী থাকলেও জাতীয় সমস্যার প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পায় যথেষ্ট পরিমাণে। 1956 সালে যে 3-4 জন বুদ্ধিজীবী তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকারকে সংবিধান রচনায় সহায়তা করেন, তিনি তাদের অন্যতম। 1971 সালের সংকটময় কালেও
তিনি এক বিশিষ্ট ভূমিকায় অবতীর্ণ হন। সম্ভবত 1971 সালের মাঝামাঝি তিনি কলিকাতায় যান। 1972 সালের প্রথম দিকে তিনি ঢাকা ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি তখন এমন সব সমস্যার সম্মুখীন হন যা সম্ভবত 1947 সালের পর আর দেখা দেয়নি। সেই সময়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন এমনি সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই অবস্থায় তিনি যে সাফল্য অর্জন করেন তার মূলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তার একাত্মতা। এরপর তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে কার্যভার গ্রহণ করেন। উভয় ক্ষেত্রেই তিনি সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করেছেন, কিন্তু তার অন্তঃকরণ বিশ্ববিদ্যালয়েই রয়ে গিয়েছিল। 1975 সালের আগস্টের পর যখন দেশ ও বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে সমস্যা সংকুল হয়ে ওঠে, তখন তিনি আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। এ অবস্থা অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি। অতি অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের ছেড়ে চলে যান। আমার মনে হয়েছে ডক্টর মোকাররম হোসেন খন্দকার ও ডক্টর মুজাফফর আহমদ চৌধুরীকে এভাবে স্বীকৃতি দান করে ও তাদের স্মরণে স্মারক বক্তৃতামালা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ে সুবিবেচনার পরিচয় দিয়েছে। অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে এই বক্তৃতা সশ্রদ্ধভাবে নিবেদিত হলো। যে জাতির কথা আমরা বলছি তার জনসংখ্যা হচ্ছে 8 কোটি। ঈশ্বরের কৃপায় 2000 খ্রিস্টাব্দে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে 15 কোটিতে। মোট এলাকার পরিমাণ প্রায় 55,000 বর্গমাইল এবং আমরা ধরে নিচ্ছি 2000 খ্রিস্টাব্দ তা 55,000 বর্গমাইলই থাকবে। এটি হচ্ছে সম্ভবত বিশ্বের সবচেয়ে জনবহুল 55,000 বর্গমাইল। প্রক্রিয়াজাত, অর্ধপ্রক্রিয়াজাত বা অপ্রক্রিয়াজাত সব ধরনের উৎপাদনের পরিমাণ মিলে আমাদেরকে বিশ্বের সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশে পরিণত করে রেখেছে। আন্তর্জাতিক তামাশাবাজদের বাংলাদেশ নিয়ে তাদের মশকরা প্রকাশের সুযোগ করে দিয়েছে। এইসব অবধারিত ও অস্বস্তিকর সত্য আন্তর্জাতিক ভিক্ষার ঝুলি জাতীয় ব্যঙ্গোক্তি আমরা শুনেছি। যেসব জাতি বর্তমানে সম্পূর্ণ ভিন্ন অবস্থায় আছে, সেই সব জাতি সম্পর্কেও সবসময় এ ধরনের অপ্রীতিকর সত্যের একটা তালিকা দেওয়া যায়। এমনকি 19 শতকের মধ্যভাগেও মার্কিন ব্যবসায়িক নৈতিকতা বিষয়ে ব্রিটিশ সংবাদপত্র বিশেষ প্রীতিকর ধারণা পোষণ করত না। স্পেন তার শ্রীবৃদ্ধির শীর্ষকালে ইংল্যান্ড সম্পর্কে খুব মামুলি দৃষ্টিভঙ্গি বজায় রাখত। 100 বছর আগে জাপান বা সোভিয়েত ইউনিয়ন তাদের বর্তমানের অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্নভাবে বর্ণিত হতো। যেসব তথ্য আমরা বলেছি তা একক বা যৌথভাবে কোনো বিশেষ অর্থবহ নয়, অথবা তা একই সঙ্গে বিভিন্ন অর্থ ব্যবহৃত হতে পারে। আমি এমন কোনো সমাজকে জানি না যে উন্নতি করছে বা বর্তমান ভাষার কারুকার্যে উন্নয়নশীল, তার উন্নয়ন প্রক্রিয়া তার জনসংখ্যা বৃদ্ধি পাওয়া বা স্থির থাকার দ্বারা ব্যাহত হয়েছে। প্রকৃতপক্ষে সমাজের পতনের প্রতিফলনেই দেখা গেছে জনসংখ্যা কমে যাওয়া বা অনড় থাকার মধ্যে। অবশ্য কোনো সমাজে, বিশেষ করে কোনো বিচ্ছিন্ন সমাজে খাদ্য উৎপাদন আর জনসংখ্যার মধ্যকার অনুপাতকে অবহেলা করা নিঃসন্দেহ বিপজ্জনক। কিন্তু একটি সমাজের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদন বৃদ্ধি করা কঠিন এবং প্রায় অসম্ভব। এই কাজের চাইতে খাদ্যাভ্যাস পরিবর্তন করা শ্রেয়। এক্ষেত্রে গত 150 বছরে উন্নত পশ্চিম ইউরোপের খাদ্য তালিকা কীভাবে পরিবর্তিত হয়েছে তা কেউ লক্ষ্য করে দেখতে পারেন। অবশ্য সন্দেহ নাই যে ভ্রান্ত ও বিপথগামী নীতি নির্ধারণ কাঙ্ক্ষিত ভোগকে ব্যাহত করতে পারে। কিন্তু যে বিষয়ে আমরা আসার চেষ্টা করছি তা হচ্ছে জাতির অবস্থা বর্ণনার তথ্য হিসেবে ব্যবহার করার পূর্বে আমাদের এসব স্বতঃসিদ্ধ কঠোর সত্য গভীরভাবে বিচার করে দেখতে হবে। শুরুতে দেখা যাক যে জাতির কথা আমরা বলেছি তার ভিত্তি কতখানি দৃঢ়। প্রায় 75 বছর আগে ব্রিটিশ ভারতের বাংলাভাষী জনগণ, বিশেষ করে তার বাংময় ও সরব অংশটি
একটি প্রতিষ্ঠিত সত্যকে প্রতিষ্ঠাচ্যুত করার ব্রত নিয়েছিল এবং তা সাধনে অনেকাংশে সফল হয়েছিল। বাংলাভাষী জনগণের এরপর চিরকাল একসঙ্গে এবং সুখে থাকার কথা ছিল। ৩৫ বছরের মধ্যে যদিও সংখ্যালঘু কিন্তু অধিকতর বাংময় অংশটি ভারতীয় জাতির বৃহত্তর পরিচয়ে নিজের অধিকার হারানোকেই ভবিষ্যৎ হিসেবে বেছে নিল। আমি জানি না আত্মপরিচয় ত্যাগে তারা কতখানি সফল হয়েছেন। অবশ্য বৃহত্তর পরিচয়ে নিজেকে বিলিয়ে দেওয়াতে গৌরব বোধ করার একটা চেতনা এই উপমহাদেশে বরাবরই ছিল। বাংলাভাষী জনগোষ্ঠীর বৃহত্তর অংশটি যদিও ভারত ও পাকিস্তানের বাইরে একলা পথ চলতে গররাজি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত নতুন রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে নিজের মিলিত হওয়ার পক্ষে রায় দিল, তবে কিছু বৈশিষ্ট্য সংরক্ষণ করেই। তার এই বৈশিষ্ট্যগুলোই ভাষা আন্দোলনের জন্ম দিল, যার চূড়ান্ত পরিণতি হচ্ছে জাতীয় রাষ্ট্র বাংলাদেশ। বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহের মধ্যে বাংলাদেশ সম্ভবত সবচেয়ে বেশি সমগোত্রীয়। এমনকি উন্নত জাতিগুলোর মধ্যেও এ বিষয়ে এরকম ভাগ্যবান জাতি বেশি নেই। আমার জাতির অবস্থার কথা বলতে আমি তার প্রধান এবং অপ্রধান সব সৌভাগ্যগুলোর কথাই বলতে চাই। এই সমগোত্রীয়তা কোনো সামান্য আশীর্বাদ নয়। সমগোত্রীয়তা যত গুরুত্বপূর্ণ, আমি বিশ্বাস করি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সমগোত্রীয়তার এই সত্যকে কিভাবে ব্যবহার করি। এই বিষয়ে আমি পরে আবার ফিরে আসব। আমি যখন সমগোত্রীয়তার কথা বলছি তখন আমি শুধু ঝাপসা নৃতাত্ত্বিকতার কথাই ভাবছি না। ভারতবর্ষের বাংলাভাষী জনগোষ্ঠী হচ্ছে মূলত উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব থেকে আসা যাযাবর জনগোষ্ঠীর উত্তরাধিকারীর অবশিষ্টাংশ। সমুদ্র পেরিয়ে আসা মানুষের উত্তরসূরিও এখানে আছে। ফল হচ্ছে চিত্তাকর্ষক কিন্তু নৃতত্ত্বে সংজ্ঞা দেওয়া কঠিন এক জাতিসত্তার বিকাশ। এক্ষেত্রে পরিস্থিতি বিশ্বের বিভিন্ন অংশ থেকে বিশেষ পৃথক নয়। ভিন্ন দেশের ভিন্ন সময়ের অভিজ্ঞতার ছাপ দেখা যায় প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোতে। জনগণের দৈনন্দিন আচার অনুষ্ঠানে যেসব ভাবধারা পাওয়া যায় সেগুলো অন্যান্য অনেক জাতির ক্ষেত্রেও অভিন্ন। অবশ্য আমাদের বর্তমান বাংলাভাষী জাতি থেকে তা অনেক আলাদা। কবিতা বা সঙ্গীত, শিল্পকলা বা স্থাপত্যবিদ্যা ইত্যাদি যেসব সাংস্কৃতিক ঐতিহ্য তা এদেশের মাটি আর মানুষের আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত হলেও অন্যত্র অনুরূপ ধরনের প্রয়াসের সাথে প্রজাতিমূলক সাদৃশ্য সুস্পষ্ট। একটা জাতি যে পোশাক পরে, যেভাবে গৃহ নির্মাণ করে, প্রস্তুত করে খাদ্যদ্রব্য, পালন করে উৎসব অথবা তৈরি করে আদব কায়দার রেওয়াজ, তা পৃথক বৈশিষ্ট্যমণ্ডিত হলেও বিশ্বের অন্যান্য অঞ্চলেও একই ক্ষেত্রে যেসব ধ্যান ধারণা থাকে তার প্রভাবের বাইরে থাকতে পারে না। শিল্প, সঙ্গীত, চিত্রকলা, গৃহ নির্মাণ, কৌশল, গ্রাম সংগঠন, পোশাক এবং খাদ্যদ্রব্য ইত্যাদির প্রেক্ষিতে যদি উপমহাদেশকে ভিন্ন ভিন্ন মানচিত্রে বিভক্ত করা যায় তাহলে অসংখ্য মানচিত্র তৈরি হবে, যেখানে কোনো অংশই পরস্পরের কাছাকাছি নয় এবং প্রতিটি অংশই তার নিজস্ব বৈশিষ্ট্যে স্বতন্ত্র। একটি জাতির প্রতিভার সবচেয়ে স্থায়ী ফসল তার ভাষা যেমন বিচ্ছিন্ন শ্রমের ফসল নয়, তেমনি অন্য জনগণের অংশীদারিত্ববিহীন কিছু নয়। আমাদের জাতির ভাষা হচ্ছে ভারতের মহাজাতির সুরেন্দ্রনাথ ব্যানার্জি কথিত নির্মীয়মান জাতির একাংশের ভাষা। আমাদের ক্ষেত্রে এটি একটি জাতির ভাষা, একটি জাতীয় ভাষা। সীমান্তের ওপারে প্রতিবেশী পশ্চিম বাংলায় এটি একটি আঞ্চলিক ভাষা, একটা গুরুত্বপূর্ণ ভাষা, তবে জাতীয় ভাষা নয়। 1947-এর পরের সাহিত্যে এই পার্থক্য সুস্পষ্ট। সীমান্তের ওপারে সমগ্রের প্রতিনিধিত্বের চেতনা খুব দৃঢ়, তেমনটা আমাদের মধ্যেও রয়েছে। ভাষা আন্দোলন, যা কিনা পরবর্তীকালে জাতীয় রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের উদ্বুদ্ধ করেছে, আমাদের সাহিত্যে বর্ণিত আশা আকাঙ্ক্ষা তার পেছনে একটা চালিকা শক্তি হতে পারত এবং হয়েছে। পশ্চিম বাংলার সাহিত্য যা অনেক বেশি পরিণত ও পরিশীলিত, তাতে কিন্তু সেখানে একটা ভাষা আন্দোলন প্রস্তুত করার কোনো লক্ষণ আমরা দেখি না।
সেখানে ইট বা চুনবালি থাকলেও একটা স্থাপত্য গড়ে উঠতে পারে এমন কোনো নকশা নেই। তাই পরিস্থিতি মূল্যায়ন করে পশ্চিম বাংলার মহান সাহিত্যের মধ্যে কি আছে আমি শুধু তাই পরিমাপ করছি না, কি নেই সেটাও পরিমাপ করছি। কোনো বঙ্কিম, কোনো দ্বিজেন্দ্রলাল রায় বা কোনো রবীন্দ্রনাথ যে আবার বলে উঠবেন ৭ কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী। তাই এখন আর সম্ভব বলে মনে হয় না। মনে হয় ভারতের জীবন ও সভ্যতার মূল স্রোত থেকে দূরে বাংলায় আলাদা ধারা সৃষ্টির জন্য যদুনাথের পাণ্ডিত্যপূর্ণ আহ্বানের কোনো শ্রোতা পশ্চিমবঙ্গে এখন আর নেই। পশ্চিম বাংলা হচ্ছে সর্বভারতীয় সভ্যতার মায়াবিনী হাতছানির শিকার, হয়তো ইচ্ছুক শিকার। বাংলাদেশের মানুষ একটা জাতি, কারণ তারা একটা জাতি হতে চায়, অন্য কিছু নয়। জাতি হিসেবে মৃত বা জীবন্ত ঐতিহ্যের যা কিছু তাকে অন্যান্য জাতি থেকে পৃথক করেছে তার কোনো তালিকায় জাতিসত্তাকে ব্যাখ্যা করতে বা অস্বীকৃতি দিতে পারে না। এই জাতিকে তৈরি করেছে তার অনমনীয় গর্ব, সুখে দুঃখে ৮ কোটি মানুষের সঙ্গে এই পরিচয় বহন করা, অন্য কিছু নয়। শুধু বাঙালি হতে চাওয়ার জেদ। একজন জ্ঞানী গ্রিকের মতে দেশপ্রেম হচ্ছে পাহাড়, নদী, ঈশ্বর প্রদত্ত প্রকৃতি এবং জনগণ সহ নিজের দেশকে ভালোবাসা। কোনো পুরুষ একজন নারীর প্রেমে অথবা একজন নারী অপর পুরুষের প্রেমে এই কারণে পড়ে না যে সে বিশেষ নারী বা পুরুষটি হচ্ছে তাদের নিজ নিজ প্রজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু তবুও নারী ও পুরুষ পরস্পরের প্রেমে পড়ে এবং তাদের জীবনের সবচেয়ে মহান কাজ সূচিত করে। এসিরীয়, কালদীয়, মিশরীয়, গ্রিক, রোমান, আরব, ইরান বা ইদানিংকালের লাল রাশিয়ার অবদান, যার প্রকৃতি নিয়ে মস্কো ও পিকিং এমনকি ঢাকাতে উত্তপ্ত বিতর্ক রয়েছে, যেসব ঐতিহ্যের গুরুত্ব সম্পর্কে জানতে খুব বেশি পাণ্ডিত্যের প্রয়োজন পড়ে না। এদের সঙ্গে যৌথভাবে বা আলাদাভাবে তুলনা করলে আমাদের জাতির দেওয়ার মতো কিছুই নেই। তথাপি যা আমাদের একত্রে ধরে রেখেছে, পরিণত করেছে এক জাতিতে, তা হচ্ছে আমাদের শুধু এই জাতি হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার ঐকান্তিক কামনা। এটাই আমার বিশ্বাস বঙ্গবন্ধুকে আমাদের যুগের কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। জাতির বর্তমান অবস্থা বিশ্লেষণ করতে, জাতির ভবিষ্যৎ সম্ভাবনার কথা বিচার করতে যে চালিকা শক্তি বঙ্গবন্ধুর মতো আশ্চর্য ব্যক্তিত্বের পেছনে কাজ করেছে তার গভীরে যাওয়া প্রাসঙ্গিক। কী কারণে তিনি জাতির জীবনে দাগ কাটতে পেরেছেন? বাংলাদেশের কেন্দ্রীয় চরিত্র হওয়ার পেছনে তার দাবিগুলো কি? যাই করুন না কেন, বঙ্গবন্ধু কেন সেগুলো করেছিলেন? কেন মানুষটি তার নিজের নিরাপত্তা সম্পর্কে এত অসচেতন ছিলেন? সামান্যতম সতর্কতা দিয়েই করুণ পরিণতির মধ্যে সমাপ্ত এই নিচু স্তরের নির্মম নাটককে এড়ানো যেত। কিন্তু নাটক কি শেষ হয়েছে? এই জাতির বিশ্লেষণে এই বিষয়টি সবাইকেই যত্নের সঙ্গে পরীক্ষা করে দেখতে হবে। অবশ্য যত উঁচুদরের বীরই হন না কেন, কেউই দিনের ২৪ ঘন্টা জুড়ে বীর থাকেন না। এই ব্যতিক্রমটি বাদে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে বঙ্গবন্ধু দেশপ্রেমে বিহ্বল ছিলেন। দেশপ্রেমের সংজ্ঞাকে যত ব্যাপক করে তোলা যাক না কেন, বঙ্গবন্ধু ততখানি তার দেশকে ভালোবাসতেন। যে প্রেম তাকে বিহ্বল করেছিল তা দেশের প্রতি যে হালকা আবেগ আমরা অনুভব করি এবং যাকে দেশপ্রেম হিসেবে চালিয়ে থাকি তার থেকে অনেক বেশি আলাদা। বঙ্গবন্ধু একজন ভালো মুসলমান, অনেক ক্ষেত্রে প্রায় বিশুদ্ধবাদী মুসলমান ছিলেন। প্রথম জীবনে তিনি মুসলিম লীগের একজন অনুগত সদস্য ও পাকিস্তান সৃষ্টির ধারণার সুৎসাহী সমর্থক ছিলেন এবং এই ধারণাকে বাস্তবায়িত করতে কাজে অংশগ্রহণও করেছিলেন। শেষের অনেক আগেই তিনি তার অন্তিম এবং চিরন্তন ভালোবাসার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলেন। পৃথিবীর সেই ছোট্ট অংশটার প্রেমে তিনি বিহ্বল ছিলেন, যার নাম হচ্ছে বাংলাদেশ। এ ধরনের ভালোবাসা বিপজ্জনক হতে পারে, বঙ্গবন্ধুই তার প্রমাণ। এ ধরনের আবিষ্ট বিহ্বল ভালোবাসা একজনকে অন্ধ করে তোলে, বিশেষ করে সেই ভালোবাসার প্রতিদান পাওয়ার সময়। 1971 সালের 25 মার্চ থেকে 1972 সালের 10 জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু ছিলেন অনুপস্থিত
যে সময়ে দুই অসম শক্তি এক ভয়াবহ নিষ্ঠুর সংগ্রামে লিপ্ত ছিল। বঙ্গবন্ধু এবং শুধু বঙ্গবন্ধু একাই ছিলেন সেই প্রতীক, যার চারিদিকে নিঃসহায় এক উদ্দেশ্যের সমর্থকরা একসঙ্গে জড়ো হয়েছিল। এটি কোনো অপ্রত্যাশিত ঘটনা ছিল না। ওই অন্ধকার দিনগুলোতে, ওই অগ্নি পরীক্ষার দিনগুলোতে যে কোটি কোটি জনতা যারা ভবিষ্যতের জাতিকে সৃষ্টি করবে, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা দ্বিধা ছিল না। বঙ্গবন্ধু একাই ছিলেন প্রতীক। এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাসে তার আগে অন্যান্য আরও প্রতীক ছিল, কিন্তু 1971-এর প্রতীক এবং তার আগের প্রতীকগুলোর মধ্যে একটা গুণগত পার্থক্য রয়েছে। শুধু দুটো উদাহরণ দেয়া যাক। গান্ধী এবং জিন্নাহ দুজনের প্রত্যেকেই কোটি কোটি মানুষকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করতে পারতেন। জিন্নাহ ছিলেন ন্যায়পরায়ণ, যুক্তিতে দক্ষ এবং নিবেদিত প্রাণ জননেতা, যিনি চুলচেরা বিশ্লেষণ করে যে উদ্দেশ্য সঠিক মনে করেছেন তার পক্ষে কাজ করেছেন এবং তাকে প্রায় সফল পরিণতির দিকে নিয়ে গিয়েছেন। পরিপাটি নয় এমন কোনো আবেগ যেমন প্রেম জিন্নাহকে প্ররোচিত করবে সেটা ভাবা বেশ কঠিন। গান্ধী ছিলেন আলাদা। তিনি প্রেমের কথা প্রচার ও প্রতিপালন করেছেন। অবশ্য তার কাছে প্রেম ছিল ধর্ম, সব মানুষের ধর্ম। তিনি ছিলেন সর্ববিশ্বের। এটা একটা নেহায়েত দুর্ঘটনা যে তিনি ভারতীয় ছিলেন। তার গভীর ধর্মীয় চেতনাকে বাদ দিয়ে তার রাজনীতির পর্যালোচনা করা অর্থহীন। জাগতিক অনেক কিছুই তিনি করেছেন, আর কখনোই রাজনীতির তিনি বাইরে ছিলেন না। কিন্তু তিনি যাই করুন না কেন তা করেছিলেন ধর্মীয় কর্তব্য হিসেবে। একান্ত ইতিবাচক অর্থে তিনি ছিলেন একজন মধ্যযুগীয় মানুষ। জাগতিক জীবন যদিও তার কাছে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু অনাগত জীবন, ঈশ্বরের চিরন্তন জীবনই তার কাছে ছিল বেশি আকর্ষণীয়। উভয়েরই ছিল কোটি কোটি ভক্ত। এই সব জনতার কেউই গান্ধী বা জিন্নাহকে তাদের নিজেদের একজন বলে ভাবতে পারত না। এটাই বঙ্গবন্ধুর সঙ্গে জিন্নাহ বা গান্ধীর পার্থক্য। বঙ্গবন্ধু জাতি এবং তার নিজের মধ্যে একটা অবিভাজ্য মেলবন্ধন গড়ে তুলেছিলেন। 1971 সালে বঙ্গবন্ধুর সঙ্গে একাত্মতা প্রকাশকারী এই কোটি কোটি জনতা যারা কার্যক্ষেত্রে অনুপস্থিত ছিল না, তাদের মিল ছিল কোথায়? এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে 1947 সালে ভারতীয় জাতি পরিচয়ে আত্মবিলুপ্ত হতে অস্বীকৃতি জানিয়ে এই জনতাই পাকিস্তানি জাতি সৃষ্টির উন্মাদনার জোয়ারে ভেসে গিয়েছিল। এটাই ছিল পাকিস্তান আন্দোলনের সারবস্তু। ব্যাপার এমন ঘটেছিল, যারা ভারতীয় এক জাতিসত্তায় নিজেদের বিলীন করতে চাননি তারা ছিলেন মুসলমান। অবশ্য পাকিস্তান ধারণার এটাই মুখ্য বিষয় ছিল না। এ কারণেই দেখি শাসনতান্ত্রিক পরিষদে জিন্নাহর প্রথম ভাষণে তিনি জোর দিয়ে বলেছেন যে পাকিস্তান সৃষ্টির মুহূর্ত থেকে এখনকার জনগণ আর হিন্দু, মুসলিম বা খ্রিস্টান নয়, এখন থেকে সবাই পাকিস্তানের নাগরিক। দেখা গেল 1971 সালের মধ্যে এই জনগণেরই এক ব্যাপক অংশ আর পাকিস্তানি জাতিসত্তার ভিতর নিজেদের অস্তিত্ব বিলীন হতে দিতে রাজি নয়। পাকিস্তানি বা ভারতীয় জাতি থেকে পৃথক একটা সত্তা বজায় রাখার ইচ্ছার মধ্যেই আমার মতে রয়েছে বঙ্গবন্ধুর সঙ্গে 1971 সালের এদেশের সংগ্রামী জনসাধারণের প্রকৃত মিল। ইংরেজ, ফরাসি এবং অন্যান্য ইউরোপীয়রা সমগ্র ইউরোপকে এক জাতিতে পরিণত করার হিটলারের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর সংগ্রাম করেছিলেন। কোনো একদিন হয়তো সমগ্র ইউরোপ মিলে এক জাতি হয়ে যেতে পারে, কিন্তু বর্তমান মুহূর্তে ইউরোপকে এক জাতি ধরে চিন্তা করলে ইউরোপের বাস্তব সমস্যা, বাস্তব অবস্থান উদ্ভাবনে আমাদের তেমন কোনো সুবিধা হবে না। মূল সমস্যা প্রধানত রয়ে গেছে ইংরেজ, ফরাসি বা ইতালীয় সমস্যা হিসেবে। এইসব পৃথক সত্তার শ্রেণীচরিত্র এক হলেও স্বাতন্ত্র সুস্পষ্ট। প্রায় একই অবস্থা বিরাজ করছে এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে। এই উপমহাদেশের সমগ্র অঞ্চল বা কোনো বিশেষ অংশের সঙ্গে ধর্ম বা সমাজের শ্রেণীগত কাঠামোর দিক দিয়ে আমাদের অনেক সাদৃশ্য রয়েছে, কিন্তু স্বতন্ত্র পরিচয় রাখার ক্ষেত্রে আমাদের মধ্যে অদম্য ইচ্ছাই এসব কিছুকে অতিক্রম করেছে।
এই আকাঙ্ক্ষারই প্রতীক হচ্ছেন বঙ্গবন্ধু, এবং এটাই এই বিশেষ মানুষটি আর জনতার মধ্যে গড়ে তুলেছিল এক অবিভাজ্য মেলবন্ধন। বঙ্গবন্ধুর স্থান নির্ণয় করতে গিয়ে তার গুণের তালিকা প্রস্তুত করা বা তার ত্রুটি বিচ্যুতির উপর স্ফীতবাক হওয়া অপ্রাসঙ্গিক। জনতা তাকে হৃদয়ে স্থান দিয়েছিল, কারণ তার মধ্যে তারা জাতি হিসেবে নিজেদের পৃথক অস্তিত্ব বজায় রাখার যে গভীর ইচ্ছা, তার বহিঃপ্রকাশ দেখেছিল। যুগটি এখনও জাতিরাষ্ট্রের যুগ, আর সমস্যাটি এখনও জাতিগত সমস্যা। কি আমাদের একটি জাতিতে পরিণত করেছে, আমরা এতক্ষণ তা বিশ্লেষণের চেষ্টা করলাম। একটা জাতির অবশ্যই একটা আবাসভূমি থাকতে হবে। এর শুরু হয়েছিল পূর্ব বাংলা দিয়ে, পরে পাকিস্তানের প্রদেশ হিসেবে নতুন নাম হয় পূর্ব পাকিস্তান, আর আজ এটা জাতীয় রাষ্ট্র বাংলাদেশ। এর আঞ্চলিক সীমারেখার একটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেওয়া কঠিন, তবে সীমারেখা নির্ধারণের এই উদ্ভট তত্ত্বের ক্ষেত্রে বাংলাদেশ অদ্বিতীয় নয়। সীমানা কিছুটা বাড়তে বা কমতে পারত। প্রতিবেশী অঞ্চলের সঙ্গে পার্থক্যের ব্যাপারে সুনির্দিষ্টভাবে চিহ্নিত কোনো আলাদা বৈশিষ্ট্য বাংলাদেশের নেই। ভালো হোক অথবা মন্দ হোক, এই 55,000 বর্গ মাইলের জনগণের সঙ্গে প্রতিবেশীদের পার্থক্য ধরা বেশ কঠিন, বিশেষ করে বিদেশিদের পক্ষে নিশ্চিতভাবেই কঠিন। বর্তমানে ও ভবিষ্যতে এবং সম্ভবত অনাগত দীর্ঘকাল জাতির অবস্থা নির্ধারণের ব্যাপারে যে ভূখণ্ড এ জাতির জন্মভূমি, তার এমন কিছু বৈশিষ্ট্য আছে যাকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। সম্প্রতি আমরা জেনেছি কিভাবে ভূমধ্যসাগর তার চারপাশের দেশ ও জনগণের ভাগ্য নির্ধারণে কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে। এই ভাবনা অবশ্য নতুন নয়। ভৌগোলিক উপাদানগুলো জীবনকে প্রভাবিত করে বটে, কিন্তু যান্ত্রিকভাবে করে না। মানুষ তার কাম্য ফল পাওয়ার লক্ষ্যে এসব উপাদানকে বিশ্লেষণ এবং হৃদয়ঙ্গম করে তার থেকে সাহায্য নিতে পারে, অথবা সম্ভাবনা রয়েছে এটা জেনেও এদের মৃত বা জড় পদার্থ হিসেবে ফেলে রাখতে পারে। মানব ইতিহাসের গোড়া থেকেই লোহা, কয়লা বা তেল পাওয়া যেত, কিন্তু মাত্র ইদানিং এরা জীবনের প্রয়োজনীয় সংযুক্তিতে পরিণত হয়েছে। প্রকৃতি তাকে যা দিয়েছে তা সে কীভাবে ব্যবহার করছে, তাই দিয়ে একটি জাতির বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা ও সম্ভাবনা পরিমাপ করা সম্ভব। আমি মেনে নিচ্ছি যে বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যা একটি সমস্যা। আমি আরও মেনে নিচ্ছি যে পরিবার পরিকল্পনার ব্যাপারে আমরা খুবই সফল হচ্ছি। যেহেতু পুরো ব্যাপারটা হচ্ছে ধার করা জ্ঞানের, তাই আমি মনে করি না যে ভবিষ্যতে যা হতে পারে তার কোনো সূচক হিসেবে বর্তমানের জাতীয় পরিস্থিতিকে এটা খুব আলোকিত করেছে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ও তাদের প্রয়োগ হয়তো ভালো, কিন্তু আমার ভয় হয় আমাদের সীমায়িত উদ্দেশ্যের জন্য যথেষ্ট ভালো নয়। যেসব ভৌগোলিক এবং প্রাকৃতিক বিষয়গুলো প্রত্যক্ষভাবে জাতির জীবনকে প্রভাবিত করে, আমি সেগুলো বিবেচনার প্রস্তাব করছি। বাংলাদেশ এমন একটি ব্যতিক্রমী অঞ্চল যেখানে চাষযোগ্য জমির পরিমাণ বছরে বছরে পরিবর্তিত হয়। জনগণের এক ব্যাপক অংশের জীবন নদীর ভাঙন আর নতুন চরের উদ্ভব দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে আইনগত কাঠামো জমি হারানো বা জমির ব্যবহার নিয়ন্ত্রণ করছে তা 19 শতকে গড়ে উঠেছে। জমির মালিকানাকে তার প্রকৃত ব্যবহার থেকে পৃথক করাই ছিল এসব আইনের আসল লক্ষ্য। দ্বিতীয়ত, প্রতিটি মানুষ সমান, এ জাতীয় একটা বাহ্যিক সমতা গড়ে তোলাও এসব আইনের একটা উদ্দেশ্য ছিল। তৃতীয়ত, এবং যা মোটেই কম গুরুত্বপূর্ণ নয়, তা হচ্ছে সরকার যাতে নিয়মিত রাজস্ব পায় তার নিশ্চয়তা বিধান করা। জনগণের ভাষা, প্রথা ও প্রথাগত আইন কানুন সম্পর্কে শাসকদের অজ্ঞতা এবং লিখিত দলিল দস্তাবেজের উপর বেশি গুরুত্ব দেওয়ার ফলে 1947 সালের অনেক আগে থেকে দেখা গেল যে এসব আইন কানুনের মন্দ দিক ভালো দিকগুলোকে ম্লান করে দিচ্ছে। মন্দ দিকগুলোর মধ্যে মামলা মোকদ্দমার ব্যাপারটি সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে, যা মূলত জিয়ে রেখেছে ব্যাপক সংখ্যক আইন ব্যবসায়ী। দেশের অন্যান্য অঞ্চল অপেক্ষা চর বা নতুন অঞ্চলের মানুষের স্বভাব বৈশিষ্ট্যই এর মধ্যে বেশি প্রতিফলিত হয়। অধুনা যখন আমরা পরিকল্পনার ধ্যান ধারণায় বিশ্বাসী হয়ে উঠেছি, সেদিক থেকে পরীক্ষামূলকভাবে কোনো নতুন পরিকল্পনা কার্যকর করার জন্য দেশের অন্যান্য অঞ্চল অপেক্ষা চর অঞ্চল অনেক বেশি উপযোগী। সেজন্য এসব জমির দখল,
অধিকার ও সত্যের ব্যাপারে সমগ্র আইন কানুনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। এখন পর্যন্ত বাংলাদেশের এই সহজ এবং দৃষ্টিগ্রাহ্য বাস্তব বিষয়টিতে কেউ তেমন দৃষ্টি দিয়েছেন বলে আমার জানা নেই। প্রতি বছর জমি অপেক্ষাকৃত বৃদ্ধি পাওয়ার কারণ হয়েছে আমাদের নদীগুলোর ব্যতিক্রমী চরিত্র। বাংলাদেশের জনগণের বৈশিষ্ট্যসমূহ বর্তমানে যেমন অতীতেও তেমনি নির্ধারিত হয়েছে এখানকার নদী এবং নদীবাহিত জল দ্বারা। সরকার রদবদলের সোচ্চার কর্মকাণ্ডের চেয়ে জনগণের জীবনে যা অনেক বেশি পরিবর্তন এনেছে তা হচ্ছে অষ্টাদশ বা ঊনবিংশ শতাব্দীতে তিস্তা এবং গত 200 বছর ধরে ব্রহ্মপুত্র, গঙ্গা বা মেঘনার গতি পরিবর্তন। কিন্তু নদী ও জলধারা খুবই খেয়ালি, নিয়মিত তাদের লক্ষ্য রাখতে এবং যত্ন নিতে হয়। অষ্টাদশ শতকে মোগল সাম্রাজ্য ভেঙে পড়ার সময় সেটা করা হয়নি। মোগল সাম্রাজ্য ভেঙে যখন নেমে এলো শতাব্দীব্যাপী অরাজকতা, তখন সবচেয়ে বেশি যা ক্ষতিগ্রস্ত হলো তা হচ্ছে সেচ ব্যবস্থা। কারণ সেচ ব্যবস্থা কখনোই নিজে নিজে চলতে পারে না। এমনকি বাংলাতে যেখানে পানির এত আধিক্য সেখানেও না। সন্দেহ নেই যে পানি প্রচুর ছিল, কিন্তু তেমনি ছিল পলি। প্রকৃতপক্ষে প্রকৃতির অবদানের যথাযথ সদ্ব্যবহার করতে হলে খুবই সতর্ক থাকা দরকার। 19 শতকের গোড়ার দিকে এদেশের অর্থনীতি যখন ধ্বংস হচ্ছিল, তখন যার দেখার চোখ আছে সেই দেখেছে এবং বলেছে যে বাংলার সমৃদ্ধি নির্ভর করেছিল তার কৃষির উপরে নয়, হস্তশিল্প আর ব্যবসা বাণিজ্যের উপর। যাতায়াতের উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে এগুলো রক্ষিত হতো। বিশ্বের অন্যান্য অংশের তুলনায় এটা আমাদের জন্য ছিল স্রষ্টার এক বিশেষ দান, যা আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছিলাম। এই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ছিল শ্রমের মধ্যে যৌথ বা একক শ্রমে নদীকে বেঁধে রাখা, যেখানে প্রয়োজন সেখানে গতিপথকে সাহায্য করা এবং তার পানিকে উপযুক্তভাবে ব্যবহার করা। অসংখ্য গ্রামের যৌথ জীবনযাত্রার এটাই ছিল মূল পদ্ধতি। 19 শতকে বিদেশিরা যখন এই উপমহাদেশের সেচ ব্যবস্থা সম্পর্কে ঔৎসুক্য দেখালো, তখন বাংলা কিন্তু নজর দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়নি। এখানে পানি এত প্রচুর যে এর উপযুক্ত ব্যবহারের জন্য বিস্তারিত এবং সযত্ন বিবেচনা আবশ্যক। একথাটি ইংরেজ শাসনের অন্তিমের পূর্ব পর্যন্ত কারো খেয়ালে আসেনি। ব্রিটিশ শাসনের শেষ সময়ের আগে কারো মাথায় আসেনি। পাকিস্তানে আমলে এই চিত্রের খুব একটা হেরফের হয়নি। এখন আমরা নিজেরা নিজেদের প্রভু, তবুও কি অবস্থার খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে? যে বিষয়টা আমি জোর দিয়ে বলতে চাচ্ছি তা হচ্ছে পানি এবং তার যথাযথ ব্যবহারই আমাদের জনগণের জীবন। আমাদের এই কেন্দ্রীয় সমস্যাটি আমরা কিভাবে মোকাবেলা করছি এবং কতখানি গুরুত্ব দিচ্ছি তার উপরেই দাঁড়িয়ে আছে জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ। অবশ্য আমাদের সীমিত সম্পদের এত শতাংশ পানি সম্পদের ক্ষেত্রে ব্যয় করাটাই মূল প্রশ্ন নয়। আসল প্রশ্ন হচ্ছে আমাদের পরিকল্পনায় কি আমরা পানি সম্পদকে কেন্দ্রবিন্দুতে রেখেছি? এখন পর্যন্ত অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এর কেন্দ্রীয় চরিত্র আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। জাতি হিসেবে বাংলাদেশের দুটি সম্পদ রয়েছে, জমি এবং পানি। এছাড়া আর যেসব সম্পদ রয়েছে বলে দাবি করা হয় তা এ দুটির কোনো একটি বা উভয়ের মিলিত ফসল। এ জাতি কতটা উচ্চাকাঙ্ক্ষী হতে পারে সেক্ষেত্রে প্রধান সীমানা আরোপ করে এই কঠোর সত্য। তবে এমন বহু জাতি আছে যারা আমাদের মতোই স্বল্প বা আরও কম সম্পদের অধিকারী, তবু তারা সমৃদ্ধ। অর্থনীতিতে কয়লা এবং লোহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার আগেই ইংল্যান্ড সমৃদ্ধশালী হওয়া শুরু করে। এই প্রেক্ষিতেই বাংলাদেশের তৃতীয় সম্পদের কথা এসে যায় এবং তা হচ্ছে জনসংখ্যা। আমাদের জনসংখ্যা অতি বেশি বলে হাপিতেশ করা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কোনো এক বিশেষ সময়ে একটা জাতির জনসংখ্যা বেড়ে যেতে পারে। বাংলাদেশের উপর দিয়ে যে পানি বয়ে যায় তা বেড়ে গিয়ে মারাত্মক বন্যার সৃষ্টি হয়। কিন্তু এখন পর্যন্ত বরফ গলা জল বা বৃষ্টিপাতকে সীমাবদ্ধ করার কোনো পরিকল্পনার কথা আমরা শুনিনি। কিন্তু জনসংখ্যা সমস্যার ব্যাপারটিতে ধরেই নেওয়া হয়েছে যে সমস্যা রোধ করতে হলে প্রথমে জনসরবরাহকে সীমাবদ্ধ করতে হবে। হয়তো তাই
দেখা যাক আমরা ঠিক কী চাচ্ছি। যেমন অন্যান্য অনেক দেশে, তেমনি বাংলাদেশের জনগণের এক বিশাল অংশ নিতান্তই দরিদ্র এবং অশিক্ষিত। তারা বিংশ শতাব্দীতে অবস্থান করলেও বাস করে বহু অতীতে, মধ্যযুগের এক জগতে। এই জনগণের মধ্যেই জন্ম নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনার অত্যাধুনিক কাজটি করার কথা বলা হচ্ছে। তাদের সমস্ত ধ্যান ধারণা ও জীবন আচরণে তারা পঞ্চদশ শতাব্দীতে থাকুক, কিন্তু এই একটি ব্যাপারে আমরা তাদের কাছ থেকে একবিংশ শতাব্দীর আধুনিক ব্যবহার পাওয়ার জন্য আবেদন করছি, আশা করছি এবং সেদিকে তাদের তাড়িত করছি। আমরা এবং আমাদের মধ্যে কেউ কেউ সমাধানটা আবিষ্কার করে ফেলেছি এবং এখন তাদের দায়িত্ব সেই সমাধান অনুযায়ী জীবনযাপন করাটা। এটা আমার কাছে কিছুটা ব্যাখ্যাপ্পা মনে হয়। আমরা সংখ্যায় অনেক বেশি, এছাড়া সমস্যাটিকে কি আর কোনো অন্যভাবে দেখা সম্ভব নয়? মানুষ এবং সামগ্রিকভাবেই জাতিই হচ্ছে বাংলাদেশের প্রধান সম্পদ। অন্য যেসব সম্পদ আমাদের রয়েছে সে তুলনায় অতিরিক্ত জনসংখ্যা একটা সমস্যা, এমনকি বিশেষ সমস্যা। কিন্তু এই সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথম কাজই হবে সংখ্যা কমানো, জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা বা এই জাতীয় কিছু। তা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা বা এই জাতীয় পদ্ধতিগুলো হচ্ছে সেসব মানুষের জন্য বাস্তব পদ্ধতি, অর্থনৈতিকভাবে যাদের জন্য প্রয়োজনীয় না হলেও তারা নিজেদেরকে এ ব্যাপারে অনুপ্রাণিত করতে পারে। উপার্জনের দিক দিয়ে উপরতলার মানুষদের পক্ষে পরিকল্পিত উপায়ে পরিবারের আয়তন কমানো সাজে। পরিবারের আয়তন ছোট করা হলেই তার উপার্জন বৃদ্ধি পেয়ে যায় না। এমনকি বাংলাদেশেও উপার্জন বাড়তে থাকলে পরিবারের আয়তন কমতে থাকে, উল্টোটা নয়। আমি অবশ্য একথা বলছি না যে এই মুহূর্তে ক্রমাগত যে আহারের মুখ বিপুলভাবে বেড়ে যাচ্ছে এটা একটা প্রধান সমস্যা নয়। দৈনন্দিন জীবনে এটা একটা জরুরি সমস্যা। তবে পরিবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ এই সমস্যার সমাধান নয়। এরা ঘটনার আগে নয়, পরে আসে। আমরা চাইছি আমাদের জনসংখ্যা স্থির থাকুক, কমে যাক অথবা খুব সামান্য হারে বাড়ুক। ইতিহাসে ব্যাপারগুলো খুব অপরিচিত নয়। যুদ্ধ বা দুর্ভিক্ষ অথবা এ দুটির মিলিত কারণে যেসব পতনশীল সমাজ তাদের চলার পথ হারিয়ে ফেলেছে, তাদের মধ্যেই আমরা জনসংখ্যা স্থির থাকতে বা কমে আসতে দেখি। ইতিহাসে সেই সমাজকে উন্নয়নশীল সমাজ বলা হয়েছে, যে সমাজে জনসংখ্যা বিরাটভাবে বৃদ্ধি পেয়েছে। আজকের যুগে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তাই জনসংখ্যার বিরাট বৃদ্ধি মারাত্মক হতে পারে, কিন্তু যেটা আমার পক্ষে অনুধাবন করা কষ্টকর সেটা হচ্ছে সমস্যার এই বিশেষ সমাধানটি, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা। যে সমাজে একজন সাধারণ মানুষ জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা করতে পারে সে সমাজ উন্নয়নশীল সমাজ নয়, তা আধুনিক অতি উন্নত সমাজ। পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণকে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব রুদ্ধ করার ধন্বন্তরী মাধ্যম হিসেবে মনে করা আমার মতে ঘোড়ার আগে গাড়ি জোড়ার শামিল। আমি দুঃখিত যে এই সমস্যার কোনো একক সমাধান আমি দিতে পারছি না। আমার মতে সমস্যাটি এক বহুমুখী জটিল সমস্যারই একটি দিক, আর আসল সমস্যা হচ্ছে পশ্চাদপদতা। সমস্যা বিচ্ছিন্নভাবে দেখা এবং আলাদা কোনো সমাধান আবিষ্কারের চেষ্টা করার অর্থই হচ্ছে সমস্যার প্রকৃত স্বরূপ বুঝতে অপারগ হওয়া। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রকৃত স্বরূপ বুঝতে হলে আমাদের ব্যাপারটার আরেকটু গভীরে প্রবেশ করতে হবে। বাংলাদেশের জনসংখ্যার ব্যাপারটাকে আমরা আরেকটু নিকট দৃষ্টিতে দেখতে চাই, কারণ বাংলাদেশের জনগণের অবস্থাই হচ্ছে জাতির অবস্থা। বাংলাদেশের গোটা জনগণকে যদি ধরা হয় তাহলে অন্যান্য জাতির তুলনায় এদেশের জনগণ কিছু বিশেষ কাজের ক্ষেত্রে অধিকতর উপযোগী। যদিও জনগণের মধ্যে অবিশ্বাস্য রকম সমপ্রকৃতি রয়েছে, তবুও সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা জীবনের অন্যান্য ক্ষেত্রে জনগণের বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যায়। এমনকি দ্রব্যমূল্য বৃদ্ধির মতো সর্বব্যাপী ব্যাপারও জনগণের ভিন্ন ভিন্ন শ্রেণীকে ভিন্ন ভিন্নভাবে প্রভাবিত করে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। সন্দেহ নাই যে তাদের মধ্যে অপরিবর্তনীয়
জৈবিক পার্থক্য রয়েছে। একটা সমাজ এই পার্থক্যকে কিভাবে ব্যবহার করছে তা দিয়ে মূলত বোঝা যায় সমাজটা কেমন। এখন পর্যন্ত এমন সমাজ খুব একটা নেই যেখানে পুরুষ আর নারীর মধ্যে পক্ষপাত নেই। আর এমন পক্ষপাত অবশ্যই নারী স্বার্থের বিপক্ষে কাজ করে। অবশ্যই বাংলাদেশ এর কোনো ব্যতিক্রম নয়। এটা গুরুত্বপূর্ণ যে সমাজের মানব সম্পদের অর্ধেক হচ্ছে নারী। সমাজের গোটা মানব সম্পদের পরিপূর্ণ ব্যবহারের পথে যে কোনো বাধাই ক্ষতিকর। এছাড়া আরও একটা বিবেচ্য বিষয় রয়েছে, তা হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ আর 10টা সম্পদের মতো নয়। মানব সম্পদ একই সঙ্গে উপায় এবং লক্ষ্য, স্বয়ং এক লক্ষ্য। এটা প্রমাণ করার জন্য পাণ্ডিত্যের প্রয়োজন পড়ে না। যে সমাজ তার অর্ধেক অংশকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখে তা নিজেকে পঙ্গু করে রাখে। এর অর্থ হচ্ছে এক হাত বেঁধে রেখে যুদ্ধ করা। বাঙালি সমাজের একটা বড় অংশ যা এখন বাংলাদেশি সমাজ, তা সম্পত্তির উত্তরাধিকার এবং মালিকানার আইনগত কাঠামোর দিক থেকে কিছুটা ভালো অবস্থায় থাকলেও সেটা এমন কিছু ভালো নয়। সমতা বা সমান সুযোগ সুবিধা থেকে তা দূরে। এই 1980 সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হার শতকরা মাত্র 20 ভাগের কোঠায়। 1947 সালের তুলনায় জনসংখ্যার দিক থেকে এটা নিঃসন্দেহ একটা সাংঘাতিক রকম বৃদ্ধি, কিন্তু তবু 20 ভাগ যা হওয়া উচিত তার তুলনায় 30 ভাগ কম। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব দেশের অন্য সব জায়গার এরূপ হিসাবের যোগফল যেমন নয়, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ও বাংলাদেশের অপর সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বশীল নয়। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা আরও খারাপ। জাতি হিসেবে বাংলাদেশের সম্ভাবনার কথা বিচার করতে হলে অবশ্যই এই নারী সমস্যার বিষয়টি হিসেবের মধ্যে রাখতে হবে। সাম্প্রতিক অতীতের চেয়ে অবস্থা এখন ভালো, কিন্তু যতটা হওয়া উচিত ততটা ভালো নয়। বাংলাদেশের আয়তন প্রায় 55,000 বর্গমাইল। এরূপ আয়তনের দেশ যেমন ছোট হয়ে থাকে, দেশটি ততখানি ছোট। এর একটা সমপ্রকৃতির সমাজ রয়েছে, তবুও এটা অস্বীকার করার উপায় নেই যে রাজধানী ঢাকা শহর ও শহরতলির বাসিন্দারা সঠিক কারণেই দেশের অন্যান্য অঞ্চলের জনগণের ঈর্ষার পাত্র। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে কলকাতা ও শহরতলি, 1947 সাল থেকে করাচি ও তার শহরতলি দেশের অন্যান্য অঞ্চলের জন্য যে সমস্যার সৃষ্টি করেছিল, বর্তমানে ঢাকা ও বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সামনে সেই একই রকম সমস্যা নিয়ে উপস্থিত হয়েছে। কলকাতার উত্থান আকস্মিক, তবে চট্টগ্রাম হয়তো করাচির জায়গা নিতে পারত। কিন্তু যখন একবার জায়গাটা গড়ে ওঠে তখন সমস্যাগুলো হয়ে ওঠে অবধারিত। তবে আমাদের মনে রাখতে হবে যে রাজধানী শহর এবং অন্যান্য অঞ্চলের মধ্যে পার্থক্য চিরকাল থাকবে। অবস্থার সম্ভাবনার দিকটি, বিশেষ করে দূরগামী সম্ভাবনার প্রতি সচেতন দৃষ্টি ব্যাপারটিকে সহজ করে তুলতে পারে। এ ব্যাপারে শুভ উদ্দেশ্য প্রণোদিত কিছু ঘোষণা বা দেশের বিভিন্ন অঞ্চলে মন্ত্রী পরিষদের সভা করাই যথেষ্ট নয়। রাজশাহী, চট্টগ্রাম এবং ভবিষ্যতে আরও যেসব বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে হতে যাচ্ছে তার উপযুক্ত ছাত্র এবং শিক্ষকদের আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে। এইসব প্রতিষ্ঠানে মাথাপিছু ব্যয় নির্ধারণের আগে এ ব্যাপারটি বিবেচনা করা হয় না যে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ হিসাব দেশের অন্য সব জায়গার এরূপ হিসাবের যোগফল যেমন নয়, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অপর সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বশীল নয়। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা আরও খারাপ। জাতি হিসেবে বাংলাদেশের সম্ভাবনার কথা বিচার করতে হলে অবশ্যই এই নারী সমস্যার বিষয়টি হিসেবের মধ্যে রাখতে হবে। সাম্প্রতিক অতীতের চেয়ে অবস্থা এখন ভালো, কিন্তু যতটা হওয়া উচিত ততটা ভালো নয়। বাংলাদেশের আয়তন প্রায় 55,000 বর্গমাইল। এরূপ আয়তনের দেশ যেমন ছোট হয়ে থাকে, দেশটি ততখানি ছোট। এর একটা সমপ্রকৃতির সমাজ রয়েছে, তবুও এটা অস্বীকার করার উপায় নেই যে রাজধানী ঢাকা শহর ও শহরতলির বাসিন্দারা সঠিক কারণেই দেশের অন্যান্য অঞ্চলের জনগণের ঈর্ষার পাত্র। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে কলকাতা ও শহরতলি, 1947 সাল থেকে করাচি ও তার শহরতলি দেশের অন্যান্য অঞ্চলের জন্য যে সমস্যার সৃষ্টি করেছিল, বর্তমানে ঢাকা ও বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সামনে সেই একই রকম সমস্যা নিয়ে উপস্থিত হয়েছে।
কলকাতার উত্থান আকস্মিক, তবে চট্টগ্রাম হয়তো করাচির জায়গা নিতে পারত। কিন্তু যখন একবার জায়গাটা গড়ে ওঠে তখন সমস্যাগুলো হয়ে ওঠে অবধারিত। তবে আমাদের মনে রাখতে হবে যে রাজধানী শহর এবং অন্যান্য অঞ্চলের মধ্যে পার্থক্য চিরকাল থাকবে। অবস্থার সম্ভাবনার দিকটি, বিশেষ করে দূরগামী সম্ভাবনার প্রতি সচেতন দৃষ্টি ব্যাপারটিকে সহজ করে তুলতে পারে। এ ব্যাপারে শুভ উদ্দেশ্য প্রণোদিত কিছু ঘোষণা বা দেশের বিভিন্ন অঞ্চলে মন্ত্রী পরিষদের সভা করাই যথেষ্ট নয়। রাজশাহী, চট্টগ্রাম এবং ভবিষ্যতে আরও যেসব বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে হতে যাচ্ছে তারা উপযুক্ত ছাত্র এবং শিক্ষকদের আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে। এইসব প্রতিষ্ঠানে মাথাপিছু ব্যয় নির্ধারণের আগে এ ব্যাপারটি বিবেচনা করা হয় না যে ঢাকা কিছু বাড়তি সুবিধা লাভ করে আসছে, কারণ ঢাকা শুরু করেছিল আগে। জাতির অবস্থান নির্ণয়ে এই বিষয়টি, অর্থাৎ রাজধানী শহরে ভাগ্যক্রমে কিছু বাড়তি সুযোগ সুবিধা ভোগ অবশ্যই একটি নাজুক বিষয়। বাংলাদেশের পরিবারের সংখ্যা প্রায় 1,60,00,000। এর মধ্যে 30,000 পরিবার তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠায়। আমরা যদি কলেজগুলোকে হিসেবের মধ্যে নেই তবু সংখ্যাটা 100,000-এর বেশি হবে না। আমরা যদি 1947 সাল থেকে ধরি, 1947 সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1,000-এরও কম। তাহলে যারা উচ্চশিক্ষা লাভ করেছে তাদের সংখ্যা 2.5 লাখের বেশি নয়। এটা হচ্ছে সেই শ্রেণীর সর্বাধিক সংখ্যা যাদের দ্বারা শাসক এলিটরা গঠিত, যারা সমাজের মুখপাত্র হিসেবে কথা বলে, সেই বাকপটু মধ্যবিত্ত শ্রেণী। এর মধ্যে উচ্চতর শ্রেণীর কিছু ছিটে ফোটাও থেকে থাকতে পারে। এই হচ্ছে মোটামুটি জনগণের অর্থে তৈরি আমাদের মানব সম্পদ। যে দুটো সত্যকে একসঙ্গে দেখার দরকার তা হচ্ছে এরা জনগণের অর্থে তৈরি এবং এরা আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত। সরকারি কর্মচারীদের জন্য ব্যয়িত 85% অর্থ এরাই পায় এবং এরাই ভেতর থেকে বিভিন্ন ডিগ্রির কঠোরতা নিয়ে করে থাকে সরকারের সমালোচনা, প্রদান করে অহিংস অথবা সহিংস অসহযোগ। বিভিন্ন কার্যকলাপের দ্বারা এরা জাতির বর্তমান অবস্থা সৃষ্টির পেছনে যে ভূমিকা রেখেছে তাতে এদের সম্পর্কে আমাদের আশাবাদী হওয়ার কতখানি নৈতিক কারণ রয়েছে। ভাষার অলংকার বাদ দিয়ে বলছি, এরা কি করছে? বাংলাদেশের মোট জনসংখ্যা 8 কোটি। 8 কোটির মধ্যে 1 কোটির কিছু কম শহুরে মানুষের এক ব্যাপক অংশই মানবেতর জীবনযাপন করে। তবুও সামগ্রিকভাবে গ্রাম ও শহরের জীবনযাত্রা মানের যে পার্থক্য রয়েছে সে ব্যাপারে সবাই একমত। সমাজের মধ্যে যেসব লক্ষণ রয়েছে তার মধ্যে সবচেয়ে লক্ষণীয় হচ্ছে মানুষের শহরমুখী যাত্রা। শহরে যে জীবন তারা যাপন করতে আসেন তা মানবেতর, তবু গ্রাম ত্যাগের আকাঙ্ক্ষাটা দুর্নিবার। যারা নীতি তৈরি করেন বা করার আশা রাখেন তাদের মধ্যে মতপার্থক্য যতই থাকুক না কেন, একটা ব্যাপারে তারা সবাই একমত, তা হচ্ছে এই শহরমুখীনতা অবশ্যই বন্ধ করতে হবে। আর তা করতে হবে গ্রামের জনগণের স্বার্থে। যাদের কথা গ্রাহ্য বা গ্রাহ্য বলে গণ্য তারা সবাই সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি বা এই জাতীয় কোনো একটা দাওয়ায় বাত্তাচ্ছেন। এটার গুরুত্ব কম নয়, তবে কিনা পরিবার পরিকল্পনার মতো এই কর্মসূচিও তৈরি হয়েছে উন্নত বিশ্বে। অবশ্য উন্নয়নশীল দেশের মঙ্গল কামনার মহান উদ্দেশ্যেই এসব কর্মসূচি বা এদের অন্তর্নিহিত মূল্যবান উদ্দেশ্য সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পথে দু একটা বাধা রয়েছে। প্রথমত, গ্রামের মানুষেরা শহরে, বিশেষ করে ঢাকায় চলে আসতে বদ্ধপরিকর। দ্বিতীয়ত, যারা গ্রামকে আকর্ষণীয় করতে চাচ্ছেন তারা নিজেরা কিন্তু কখনো স্বপ্ন গ্রামে গিয়ে বাস করার কথা অথবা তাদের সন্তানদের গ্রামে জীবিকার্জনের কথা ভাবতে পারেন না। এই কর্মসূচি কেবল অপরের সন্তানের জন্য, নিজেদের নয়। তৃতীয়ত, এটা স্বীকার করা কঠিন নয় যে গ্রামে জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। কাজের, বিশেষত কৃষির ক্ষেত্রে কাজের জন্য আগে যেখানে 5 জন মানুষ ছিল এখন সেখানে 15 জন মানুষ এসে উপস্থিত হচ্ছে। উৎপাদন বাড়লেও শ্রমের উৎপাদিকা শক্তি কমে আসবে যদি না এই বিশাল সংখ্যা নির্গমনের কোনো ব্যবস্থা করা হয়। এত বাড়তি মানুষের শহর ছাড়া আর কোথায় বা নির্গমন সম্ভব? যারা সরকারের ভেতরে অথবা বাইরে থেকে নীতি তৈরি করেন তাদের উচিত জনগণ কি চাচ্ছেন সেটা লক্ষ্য করা। কল্পিত স্বর্গ সম্পর্কে উপদেশ খয়রাত করা নয়। স্বাভাবিক প্রবণতার উপর ছেড়ে দিলে ব্যাপারটা সমস্যার সৃষ্টি করতে পারে। ইউরোপ বা আমেরিকায় শতাব্দী ধরে এটাই হয়েছে।
যেসব জনগণ গ্রামের জীবন ছেড়ে শহরের জীবনে যেতে বদ্ধপরিকর, তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোতে যারা নীতি তৈরি করেন, তাদের সামনে এখন প্রচুর উদাহরণ রয়েছে এবং সে আলোকেই তারা সিদ্ধান্ত নিতে পারেন। শহরের জীবন অধিকতর পছন্দ করার পেছনে আমি অন্যায় কিছু দেখি না। সভ্য জীবন হচ্ছে শহর জীবন। গ্রামভিত্তিক সভ্যতার কোনো উল্লেখ ইতিহাসে নেই। প্রকৃতপক্ষে সভ্যতার শুরুই হয়েছে গর্ডন চাইল্ড যেরকম বলেছেন সে নগর বিপ্লব থেকে। ইদানিং শহরকে সমালোচনা করার যে ফ্যাশন পশ্চিমী দুনিয়ায় শুরু হয়েছে, তা হচ্ছে নগরায়নের মধ্যে অনেকটা ইচ্ছাকৃতভাবেই কিছু বিকার অনুপ্রবিষ্ট করতে দেওয়ার প্রত্যক্ষ ফল। এটা রোধ করা যেত এবং এটা মনে করার কোনো কারণ নেই যে এটা নিয়ন্ত্রণ বা কমানো যায় না। অবশ্য পশ্চিমে কি ভুল করা হয়েছিল তার তালিকার কোনো প্রয়োজন নেই। উন্নয়নশীল দেশগুলোর তথা বাংলাদেশেরও এমন কোনো কারণ নেই যে জন্য নগরমুখী যাত্রাকে যথাযথভাবে নিয়ন্ত্রিত করে সেটাকে তারা শক্তিশালী করবে না। সভ্যতার অবকাঠামোতে কেন্দ্রীভূত জনগোষ্ঠীর মাথাপিছু ব্যয় ছড়ানো ছিটানো পল্লী অঞ্চলের জনগোষ্ঠীর চেয়ে সভ্যতার অবকাঠামোতে কেন্দ্রীভূত জনগোষ্ঠীর মাথাপিছু ব্যয় ছড়ানো ছিটানো পল্লী অঞ্চলের জনগোষ্ঠীর ক্ষেত্রে ব্যয়ের চেয়ে কম। একথাটি দরিদ্র দেশগুলোতে একটি মৌলিক বিবেচনার বিষয়। সোচ্চার শ্রেণীটি যে রূপে হাজির করায় সেটাই জাতির বাহ্যিক রূপ। এক্ষেত্রে বুদ্ধিজীবী, সচেতন ও শিক্ষিত শ্রেণীটাই হচ্ছে মুখপাত্র। যে ছবিতে দেখানো হয় মানুষ সিংহকে পরাজিত করছে, সে ছবিটা একজন মানুষেরই আঁকা। ধারণাটা হয়তো সৎভাবেই চিত্রিত, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে স্রষ্টার মানসিক গঠনের দ্বারা সৃষ্টি প্রভাবিত হয়েছে। যে নিরপেক্ষ সত্য এই ধারণার পেছনে রয়েছে তা হয়তো সম্পূর্ণ ভিন্ন। ফেনা আর গাজলা দুটোই জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। শিশুকে তার স্নানের জলের গামলাসহ ছুঁড়ে ফেলা যেমন কোনো কাজের কথা নয়, আমাদের তেমনি ফেনা আর গাজলা দুটোর সঙ্গে একসঙ্গে বাস করতে হবে। কিন্তু যে শেষহীন সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি তার পেছনে কি রয়েছে? বিভাজন বন্ধকের এপারে কি ওপারে আমরা সকলেই অবশ্য জনগণের মঙ্গল কামনায় উন্মুখ। এটা করার পদ্ধতি বা কায়দা কানুনটা কেবল ভিন্ন। 1959-60 সালের দিকে জনজীবনকে শোধন করা ও আমাদের মধ্য থেকে রাজনীতিকে নির্বাসন দেওয়ার ব্যাপারে ইস্কান্দার মির্জা ও আইয়ুব খান দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অল্প দিনের মধ্যে উপস্থিত হলো নিয়ন্ত্রিত গণতন্ত্র ও মৌলিক গণতন্ত্র। এই প্রক্রিয়া তদারক করবে সেনাবাহিনী। এমনি প্রবঞ্চনাই অবধারিতভাবে নিয়ে এলো 1971 সাল। ইতিহাসের কোনো গবেষণা হিসেবে আমি একথা বলছি না। রাজনীতিতে সেনাবাহিনীর প্রবেশ যদিও মির্জা ও আইয়ুব খানের মাধ্যমে শুরু হয়েছিল, কিন্তু সমস্যাটি বর্তমানের বাংলাদেশে এখনও রয়ে গেছে। জাতির অবস্থা বিশ্লেষণে সেনাবাহিনীর প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলা তাই অবশ্য প্রয়োজনীয়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকা প্রকৃতপক্ষে উন্নয়নশীল বিশ্বের অধিকাংশ জনগণই কোনো না কোনো ধরনের সামরিক শাসনের অধীনে বাস করছে। সামরিক সরকার শক্তির উপর নির্ভরশীল সরকার। ইতিহাসের প্রথম সরকারগুলো এরকমই ছিল। সভ্যতার অর্থ হচ্ছে সরকারের উৎস হিসেবে শক্তির উপর নির্ভরশীলতা কমিয়ে আনা। সেদিক থেকে সমাজের সভ্যতার স্তর নির্ণয়ে সামরিক শাসন একটি গুরুত্বপূর্ণ উপাদান। যারা সামরিক শাসন আনে, একে সাহায্য করে বা একে বজায় রাখার চেষ্টা করে, তারা এর দ্বারা যে সমাজে তারা বাস করছে এবং যে সমাজের সুবাদে তারা সমৃদ্ধ হচ্ছে, সেই সমাজকে অসম্মানিত করছে। এদের টিকে থাকাই হচ্ছে একটা প্রকাশ্য ঘোষণা যে শুধুমাত্র শক্তি তাদের অবস্থান অক্ষুণ্ণ রাখতে সক্ষম। সামরিক শাসনের এই বোধগম্য অর্থটি আমার বিশ্বাস সেনাবাহিনীও স্বীকার করে থাকে। সে কারণেই আইয়ুব খান মৌলিক গণতন্ত্র এবং বিভিন্ন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেছিলেন এবং এসব প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। একজন আইয়ুব খান যত তুর্য নিনাদ দিয়েই শুরু করুন না কেন, 1958 থেকে 1971 এই সময়ে এই ব্যবস্থার হাতে যে কোনো সময়ের চেয়ে অধিক কেন্দ্রীভূত শক্তির কর্তৃত্ব ছিল। 71 দিয়ে তার শেষ হতে বাধ্য। উন্নয়নশীল দেশগুলোতে সামরিক শাসনের প্রকৃতির মধ্যে পরিণতির এই কারণগুলো নিহিত।
পাকিস্তান বা বাংলাদেশের মতো রাষ্ট্রে যতই ছোট এর আকার হোক না কেন, সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে সংগঠিত ও কেন্দ্রীভূত শক্তি। তাই মধ্যমঞ্চে আবির্ভূত হওয়ার প্রলোভন তার যথেষ্ট। সামরিক বাহিনীর শিরোমণিদের মধ্যে বিবেচনাবোধের অভাব থাকলে এই প্রলোভন হয়ে পড়ে প্রায় অপ্রতিরোধ্য। প্রকৃতপক্ষে বুদ্ধির যত অভাব, ক্ষমতা দখলের মোহ তত বেশি। পাকিস্তানে রাওয়ালপিন্ডি মামলা দিয়ে এর শুরু হয়েছিল এবং 1958তে এসে তা সফল হলো। বাংলাদেশে কাজটি সম্পাদিত হলো মাত্র 4 বছরে। কিন্তু সামরিক বাহিনীর মধ্যে শক্তির বিন্যাস যখন আইয়ুব ইয়াহিয়া খানদের ব্যবস্থার রূপ গ্রহণ করে, তখন একটি 1971 হয়ে দাঁড়ায় তার অবধারিত পরিণতি। তাই সামরিক বাহিনী যখন নিয়ামক হয়ে দাঁড়ায়, তখন প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থাতেও প্রেসিডেন্ট ততক্ষণই প্রেসিডেন্ট থাকেন যতক্ষণ সামরিক বাহিনী তাকে প্রেসিডেন্ট থাকার অনুমতি দেয়। জাতির এমন অবস্থাটি ঈর্ষণীয় কিছু নয়। উপমহাদেশে সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে স্থিতিশীলতা সৃষ্টিকারী সংগঠন। এর ভৌত শক্তি রয়েছে, কিন্তু বুদ্ধিবৃত্তির ভাড়ার শূন্য। সেনাবাহিনীর আধুনিকীকরণের ব্যাপারটি মূলত ভৌত শক্তির ক্ষেত্রেই সীমাবদ্ধ। ভৌত দক্ষতার আধুনিকীকরণ যা দিতে পারে, 1857 সালে সিপাহীরা তা অর্জন করেছিল, কিন্তু 1857 সালের বুদ্ধিগত করণীয় তার ক্ষমতার বাইরে ছিল। তাই গোটা ব্যাপারটি ব্যর্থ হলো। জাতির মধ্যে যেটুকু ইতিবাচক দিক দেখা যায়, সামরিক শাসনের অনিশ্চিত অরাজকতা তা নাকচ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। 1971 সালের পূর্বের পশ্চিম পাকিস্তান বা 1971 সালের পরের পাকিস্তানে ইতিবাচক দিকের অভাব ছিল না, কিন্তু 1958 সাল থেকে সামরিক শাসনের যে ঐতিহ্য সেখানে সৃষ্টি হয়েছে, তা দেশটার অস্তিত্বটাকেই বিপন্ন করে তুলেছে। আমাদের এখানে 1975 সালে সেনাবাহিনী তাদের প্রতিনিধিকে ক্ষমতায় বসিয়েছে এবং এখন পর্যন্ত ক্ষমতার উপাদানের মধ্যে পরিবর্তন ঘটে সেনাবাহিনীর দিক থেকে সেরকম কোনো আত্মস্বীকৃতিমূলক আচরণ আমার চোখে পড়েনি। জাতির অবস্থান বুঝতে গেলে এই স্থূল সত্যটাকে আমাদের স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বর্তমানে অবিভাজ্যভাবে সেনাবাহিনীর হাতে রয়েছে। জাতির ভাগ্যে কি আছে তা এই সরল সোজা সত্যটা থেকেই উৎসারিত হয়। একটা জাতির রাজনীতি হচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর অবস্থান ও ক্ষমতা নির্ধারণের সংগ্রাম। সময়ের গতিপথে এই ক্ষমতার ভিত্তি ক্রমাধিকভাবে বিস্তারিত হতে থাকুক। প্রগতিশীল রাজনীতি হচ্ছে সেই রাজনীতি যা ক্ষমতার ভিতকে বিস্তারিত হতে সাহায্য করে। পৃথিবীর কোথাও এমন কোনো সমাজ এখনও নেই যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা এমন যে জনগণের প্রত্যেকেই এই ক্ষমতা ব্যবহারে সমান অংশ দাবি করতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিও এর চেয়ে পৃথক কিছু নয়। অবশ্য তার অর্থ এই নয় যে রাজনীতির ক্ষেত্র ছড়িয়ে দেওয়ার কোনো লক্ষণ এখানে নেই, যদিও এর গতি হচ্ছে হৃদয় বিদারক রূপে ধীর। সন্দেহ নেই যে গত 100 বছরে ক্ষেত্র অনেক বিস্তারিত হয়েছে। অধিকতর স্বল্প সময়ের হিসেবেও একথাকে সত্য বলা যায়। পাকিস্তান বা বাংলাদেশে সামরিক বাহিনীর ক্ষমতায় আরোহণ এই প্রক্রিয়াকে ঘুরিয়ে দিয়েছে। বলা চলে এগুলো একটি অন্তর্বর্তীকালীন প্রতিক্রিয়াশীল নাট্যাংশ বিশেষ। এটা একটা অন্তর্বর্তীকালীন নাটিকা, কারণ যারা এটা সংগঠিত করে বা যারা এর থেকে ফায়দা লুটে তারাও এর জন্য লজ্জা বোধ করে, প্রকাশ্যভাবে এ নিয়ে গৌরব করে না। সময়ে এটা শেষ হয়ে যায়, কিন্তু সময়ে তো আমরা সকলেই শেষ হয়ে যাই। স্বল্প সময়ের জন্য, সময়টা যত স্বল্পই হোক না কেন, সামরিক শাসন হচ্ছে সর্বনাশা, বিশেষ করে যেসব উত্তরাধিকার তা রেখে যায় তার দিক থেকে। একটা বাঘের পিঠে সওয়ার হওয়া যত কঠিনই হোক না কেন, তার চেয়ে অনেক বেশি কঠিন তার পিঠ থেকে নামতে পারা। সামরিক শাসন একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে তা থেকে মুক্ত হওয়ার পথে বিঘ্ন অনেক। কায়ানি একবার বলেছিলেন যে পাকিস্তানের সেনাবাহিনী হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, কারণ আর কেউ যা করেনি তারা সেটা করেছে, নিজের দেশটাকে দখল রেখেছে। নিজের দেশকে দখল করার এই প্রক্রিয়ার একটা বর্বর প্রভাব থেকে যায় বই কি। ব্যাপারটি যা জটিল করে তা হচ্ছে এই সত্য যে কোনো দেশই বিচ্ছিন্ন দ্বীপ নয়। বাংলাদেশ এবং এই জাতি তো অবশ্যই নয়।
এই যোগাযোগ বিশ্বব্যাপী এক সূত্রের সঙ্গে সম্পর্কিত। অর্থনৈতিক, রাজনৈতিক, কারিগরি কিংবা চিন্তা চেতনার জগতে বাংলাদেশের অবস্থান যদিও খুব তুচ্ছ, কিন্তু একটা বড় যোগাযোগের শেকলের মধ্যে এর অবস্থান। দেশটি এতই ক্ষুদ্র ও দুর্বল যে যেসব ধ্যান ধারণা বা ঘটনা বিশ্বকে নিয়ন্ত্রণ করে তার দ্বারা আমরা নিছক প্রভাবিত হই। এগুলো আমাদের জন্য যেন দৈব ঘটনা। এদের কারো ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা পছন্দ করি বা না করি, ভারতে যা ঘটে বাংলাদেশের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিপরীতটা নয়। বাংলাদেশে যা ঘটে ভারতের কাছে তা কেবল প্রান্তিক গুরুত্ব। এটা একটা মনোকষ্টের বিষয়, কিন্তু জীবনের একটা কঠিন সত্য। সামরিক শাসন যেহেতু মূলত নিজের দেশকে করায়ত্ত করে, সেহেতু জাতির কাজে আসে না। এরকম বৈদেশিক সূত্র থেকে প্রাপ্ত নীতি বা আচরণের প্রতি এর আসক্তি বেশি দেখা যায়। অন্য যে কোনো শাসনের মতোই সামরিক সরকারও নিজের স্থায়িত্বটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যেহেতু দেশের মধ্যে এর ভিত খুবই অগভীর, তাই বাইরের সাহায্য ও পরামর্শের প্রতি এর আসক্তি অবশ্যম্ভাবী এবং প্রায় সীমাহীন। সামরিক শাসনের উপস্থিতির সময়ে জাতীয় প্রয়োজনের তালিকায় অনিবার্যভাবে যেটা 1 নম্বর দফা হিসেবে উপস্থিত হয় তা হচ্ছে সামরিক শাসন উচ্ছেদ। এটা প্রথম দফা, কিন্তু একমাত্র দফা নয়। সামরিক বাহিনী ক্ষমতা ছাড়লেই আমরা সবাই যে চিরসুখে বাস করতে থাকব সে অবস্থা আপনা আপনি সৃষ্টি হবে না। জাতির অবস্থা বা যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের অধিকাংশের অবস্থার কথা বলছি, তাদের জন্য ব্যাপারটা হয় দাঁড়াবে কিছু প্রভু বা কিছু বন্ধুকে বেছে নেওয়া। নিজেদের দ্বারা নিজেদের শাসন করার সম্ভাবনা সুদূর পরাহতই থেকে যাবে। সেনাবাহিনী ও সরকারি কর্মচারীদের উপরতলার অংশের মধ্যে পার্থক্য রয়েছে এবং সে পার্থক্য গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু গোটা জনগণকে যদি আমরা ধরি তাহলে এই পার্থক্য খুব সামান্য হয়ে দাঁড়ায়। সামরিক বাহিনী ও আমলাতন্ত্রের যে অংশটি বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রক, তাদের উৎস এক। যে একই ভাণ্ডার থেকে উভয়ই সংগৃহীত তা হচ্ছে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো, যেখানে জনগণের একটা সীমিত অংশ তাদের সন্তানদের লেখাপড়া শিখতে পাঠান। উভয়ই চায় জনগণের মঙ্গল করতে, জনগণের স্বার্থ সংরক্ষণ করতে, মৃত্যুর চেয়েও ভয়ানক ভাগ্যের হাত থেকে তাদের রক্ষা করতে, তাদের জন্য পরিকল্পনা করতে, তাদেরকে ক্ষমতার উৎস হিসেবে দেখতে এবং ক্ষমতা ব্যবহারের অনুমতি দিতে। কিন্তু সবার উপরে সে যা চায় তা হচ্ছে জনগণের নেতৃত্ব দিতে। আর এই শেষ ব্যাপারটিতে তাদের মধ্যে কোনো মতভেদ কিংবা আপোষের ব্যাপার নেই। আল্লাহ হতে পারেন সৃষ্টির মালিক, জনগণের থাকতে পারে সার্বভৌমত্ব, কিন্তু শাসনের অধিকার রয়েছে এই বাছাই করা অংশটির। আমাদের এই প্রায় অবিশ্বাস্য সমপ্রকৃতির জাতির মধ্যেও তাই রয়েছে একটা বাছাই করা অংশ। তাদের উত্থান পতনগুলো হচ্ছে শুধুমাত্র নিজেদের মধ্যে কলহ বিবাদের ফসল। এদিক থেকে আজকের বাংলাদেশ অন্যান্য জাতি থেকে খুব একটা পৃথক নয়। ক্ষমতার জন্য বড় তরফ এবং ছোট তরফের উচ্চতর মানুষবিহীন লড়াই, যার সমাপ্তি ঘটে অনেক সময়ই দ্বন্দ্বরতদের জন্য দুঃখজনকভাবে, তাতে আমাদের খুব বেশি হতাশ হওয়া উচিত নয়। এতে কোনো সন্দেহ নেই যে অতীতের চেয়ে আজকে অধিকতর সংখ্যক ব্যক্তি ক্ষমতার অংশীদার। অতীতের চেয়ে অধিকতর উত্তম জীবনের সম্ভাবনা আজ বেশি। তো এটা কোনো উৎসর্গপ্রাণ নেতৃত্বের কারণে ঘটেছে বলে আমি বিশ্বাস করি না। যে উন্নতি সংঘটিত হয়েছে তার উৎস অপ্রত্যাশিত মহলও হতে পারে। সংস্কারমূলক আইন তার গুরুত্ব খুব বেশি না হলেও রক্ষণশীল আর উদারনৈতিক উভয় মহল থেকেই আসতে পারে। এগুলো কোনো বড় উন্নতি নয় এবং এমন ক্ষুদ্র উন্নতির ধারা চলতেই থাকবে। কোনো এক শুভ প্রত্যুষে আমরা আকস্মিকভাবে আমাদের মকসুদ মঞ্জিল পৌঁছে যাব, একথা ভাবাটা যুক্তিসঙ্গত নয়। বর্তমানের বিষয়গুলো যতই ক্ষুদ্র বা অর্থহীন বলে বোধ হোক না কেন, সংগ্রামটা নিরন্তর। জাতির অবস্থা, তার তাৎপর্য সংগ্রামের এই নিরন্তরতার স্বীকৃতিতে নিহিত। যে জাতি প্রতিকূল শক্তি প্রবল বলে কিংবা আকাঙ্ক্ষিত স্বর্ণযুগে পৌঁছে গেছে ভেবে সংগ্রামের আর কিছু আছে বলে মনে করে না, সে জাতি ইতিহাসের পাতা থেকে নিজেকে অবশ্যই মুছে ফেলেছে। বাংলাদেশে অবশ্য এরকম হওয়ার কথা নয়।
বাংলাদেশে এরকম হওয়ার কথা নয়, কারণ শব্দটার একটা খুবই বিশেষ অর্থে বাংলাদেশ একটি নতুন দেশ। জাতি ও দেশ হিসেবে বাংলাদেশের নতুনত্বের কারণ মঞ্চে নতুন অভিনেতাদের আগমন। যারা আমাদের 1971 সালের জন্য প্রস্তুত করেছিল, তারা এখন ক্রমাগতভাবেই অকিঞ্চিতকর হয়ে পড়ছে। যেমন অকিঞ্চিতকর হয়ে পড়েছে যারা আমাদের 1947 সালের জন্য প্রস্তুত করেছিল, এমনকি তার চেয়েও বেশি। 1947-এর মানুষদের সঙ্গে 1971-এর মানুষদের মিল খুঁজে পাওয়া সম্ভব। 1947 এবং 1971 দুটো সময়ই এমন লোকদের গুরুত্বপূর্ণ হওয়া সম্ভব ছিল। কিন্তু আমি নিশ্চিত নই যে 1971 সালে যারা আমাদের সরকারের নেতা ছিলেন এবং এখন থেকে 10 বছর পরে যারা নেতৃত্ব পদে আসীন হবেন, তাদের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া সম্ভব হবে। সব সমাজ সব সময় যে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে থাকে, আমি বিশ্বাস করি 1971 সাল আমাদের সমাজের সেই প্রক্রিয়ায় একটা গুণগত পরিবর্তন এনেছে। আমাদের মধ্যে যারা ভাগ্যবান অথবা তেমন ভাগ্যবান নন, তারা কেউ কেউ শতাব্দীর গোড়াতে জন্মগ্রহণ করেছি। এরপর থেকে প্রতিটি বছরই বয়সের অঙ্ক বৃদ্ধি করছি। জন্মের ক্ষণটি সামাজিক অনেক সমস্যারই উৎস। বাংলাদেশের সমাজ জীবনেরও অনেক সমস্যার উৎস তার জন্মের ক্ষণ। আমি জন্মেছিলাম একজন ব্রিটিশ ভারতীয় প্রজা হিসেবে। পরে আমি পাকিস্তানের একজন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে উন্নীত হলাম। আমি আশা করি যে বর্তমানে আমি বাংলাদেশের একজন সমতাসম্পন্ন নাগরিক। পাকিস্তানের দ্বিতীয় শ্রেণীর নাগরিক উন্নীত হতে আমাকে এক জীবন মরণ সংগ্রামে লিপ্ত হতে হয়েছিল। আমি তার চিহ্ন বহন করেছি এবং আজীবন বহন করব। যারা 1935-এর দিকে বা তার পরে জন্মগ্রহণ করেছেন, তারা ভালো অথবা মন্দ যাই হোক আমার জগতের চেয়ে ভিন্ন এক জগতে বাস করেছেন। বৈষয়িক অবস্থাও অনেক পরিবর্তিত হয়েছিল। যারা 1971 সালের সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক থেকে সমান অধিকারের নাগরিকে পরিণত হওয়ার সংগ্রামের মধ্যে বড় হয়েছেন। এটা কম গুরুত্বপূর্ণ নয় যে 1971-এর সফল সংগ্রাম শেষে সরকারের নেতৃত্ব এমন সব মানুষের উপর আরোপিত হলো যারা 1947-এর আগেই প্রাপ্তবয়স্ক হয়েছেন। প্রজন্মের পার্থক্যের এই সমস্যা সব সমাজেরই অতীতে ছিল, এখনও রয়েছে। দ্রুত পরিবর্তনশীল উন্নত দেশগুলোতে এই সমস্যা আরও প্রকট। এখন পর্যন্ত প্রজন্মগত পার্থক্যের এই সমস্যার কোনো নিখুঁত সমাধান আবিষ্কৃত হয়নি। একজন শিক্ষক প্রতি বছরই 1 বছর করে বেশি বৃদ্ধ হচ্ছেন, কিন্তু ছাত্ররা চিরকালই থাকে একই বয়সের। আর ছাত্রদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একজন শিক্ষক প্রতি বছর আরও অক্ষম হতে থাকেন। আমার মনে হয় না এ ব্যাপারে খুব একটা কিছু করার আছে। এই কঠোর সত্যের ফলাফলকে কমিয়ে আনতে হলে এই সত্যকে স্মরণে রাখতে হবে। একজন বিপ্লবী, তা যে কোনো ব্যাপারেই বিপ্লবী হোক না কেন, পরবর্তী প্রজন্মের বিপ্লবীদের কাছ থেকে অনিবার্যভাবে যা লাভ করবে তা সবচেয়ে বেশি হলে হবে অবজ্ঞাপূর্ণ নিষ্পৃহতা। জাতির অবস্থা প্রজন্ম পরম্পরায় এই সদা ক্রিয়াশীল সংগ্রামের প্রতিফলন, আর বাংলাদেশেও তাই ঘটছে। জাতির 8 কোটি মানুষ রয়েছে, এর মধ্যে শতকরা 10 ভাগ বা কাছাকাছি হচ্ছে 8 থেকে 23 বছর বয়সী বয়সসীমার মধ্যে। জাতির ভবিষ্যৎ কি করছে, জাতির ভবিষ্যতে কি রয়েছে তা নির্ভর করছে জাতি জনসংখ্যার এই ক্ষুদ্র অংশটার জন্য কি করছে তার উপর। আমার বিবেচনায় অন্যান্য ক্ষেত্রের চাইতে এখানেই হতাশার কারণ বেশি। দূরপ্রাচ্য বা নিকট প্রাচ্যের সাথে তুলনা করলে গোটা উপমহাদেশের চিত্রটা একই রকম। পার্থক্য রয়ে গেছে নারী ও পুরুষের মধ্যে, পার্থক্য রয়ে গেছে নগর ও গ্রাম অঞ্চলের মধ্যে, আর সবার উপরে পার্থক্য রয়েছে ধনী এবং দরিদ্রের মধ্যে। প্রকৃতপক্ষে একটা সমাজ যা করতে পারে তা হচ্ছে এর মানব সম্পদের সদ্ব্যবহারের জন্য বৈচিত্র্যময় প্রক্রিয়াজাতের ব্যবস্থা করা। আর 2 থেকে 23 হচ্ছে এমন বয়সসীমা যখন এই প্রক্রিয়াজাতের কাজটি সবচেয়ে বেশি মাত্রায় হয়ে থাকে। এক্ষেত্রে নীতি নির্ধারণ সন্দেহাতীতভাবে বিভক্ত ও পক্ষপাতমূলক। যাদের রয়েছে তাদের আরও বেশি দেওয়া হচ্ছে,
ক্যাডেট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মাথাপিছু ব্যয়ের সঙ্গে তুলনা করলেই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। এর ফল দাঁড়াচ্ছে ইচ্ছাকৃতভাবে এক জাতির মধ্যে দুটি জাতি সৃষ্টি। একদিকে রয়েছে যারা নিয়েছে তারা, এবং অন্যদিকে যারা সরকারি অর্থ ব্যয় থেকে কোনোভাবে লাভবান হয় না তারা। তাই বুদ্ধিমান বুদ্ধিজীবী ও গোটা পরিশীলিত শ্রেণীটি দখল করে বসে আছে পিরামিডের শীর্ষস্থানটি। তবু জনগণের আরও বেশি অংশকে প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা অসাধ্য কিছু নয়। একবার যখন উপলব্ধি করা হবে যে জাতির অস্তিত্বের একমাত্র সুযোগ রয়ে গেছে তার প্রধান সম্পদ জনসম্পদের সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণের মধ্যে, তখন সেই লক্ষ্যে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা আমার কাছে কঠিন মনে হয় না। আমার মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হলো তখন শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রটিকে এই প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু ধরা হতো। এত স্বল্প সংখ্যক ছাত্রের জন্য এত বিশাল খরচের ন্যায্যতা প্রমাণের চেষ্টাই হয়তো এই ধারণার পেছনে কাজ করেছে। আজ সোভিয়েত ইউনিয়নে শিক্ষণ, বিজ্ঞান, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা অবিচ্ছেদ্য অংশ। উন্নয়নশীল দেশগুলোতে এমনটাই হওয়া উচিত। জনসাধারণের এই ক্ষুদ্র অংশের জন্য প্রণীত পরিকল্পনা ও কর্মসূচির খুঁটিনাটির উপরই নির্ভর করে আছে জাতির ভবিষ্যৎ সম্ভাবনা। সম্মানিত শ্রোতা, আজকের প্রবন্ধটি এখানেই শেষ হলো। তবে একটি কথা এখানে বলা উচিত, এই প্রবন্ধটি লেখক লিখেছিলেন ইংরেজিতে এবং পাঠ করেছিলেন ইংরেজিতে। পরবর্তীতে বিশিষ্ট চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল অনুবাদ করেছেন এবং এই বইটির অনুবাদে কিছু কিছু জায়গায় গড কিংবা আল্লাহর অনুবাদ ঈশ্বর হয়েছে, যেগুলোর জন্য আমরা লেখককে নয় বরং অনুবাদকের ক্যারিশমা বা অনুবাদক নিজের মতো করে শব্দ চয়ন করেছেন। সেগুলো আমাদের নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। যারা আমাদের অডিও বুকের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও কোন বই নিয়ে হতে পারে তার জন্য আপনি কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব সেই বইটি আপনার জন্য পাঠ করতে। আসসালামু আলাইকুম।